রাতের শেষ দিকে হসপিটালে পা রাখলো আসমিন। কাপড়ে কাদামাটি লেগে আছে, রক্তিম চোখ দুটো হালকা ফুলে আছে। হসপিটালে উপস্থিত হতেই সানভি সহ বাকি গার্ডরা ঘিরে তোলো আসমিনকে। বাহাদুর আর রফিক নিজের জায়গা ছেড়ে দৌড়ে এলো আসমিনের দিকে। আসমিন হাত ইশারা দিয়ে থামিয়ে দিল তাদের। নিজের জায়গায় যেতে বলে নিজের কেবিনে চলে গেল। ফ্রেশ হয়েই নূরের কাছে যাবে। আজ মেয়েরাও নূরের সাথেই ছিল, তাই তার কেবিনে একেবারে খালি। আসমিন কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। মন মেজাজ খুব বিক্ষিপ্ত তার আজ। নূরকে কিভাবে সামলাবে সেই চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আসমিনের। সানভি আসমিনের জন্য অপেক্ষা করছে। সারা রাত কোথায় ছিল তা সম্পর্কে কেউ কিচ্ছু জানে না। এভাবে চলতে থাকলে শত্রুরা যে কোনো সময় আক্রমণ করতে পারে। গার্ড ছাড়া বের হওয়া কোনোভাবেই আসমিনের জন্য নিরাপদ নয়। এটা বলার সাহস আপাতত সানভির নেই। তবু সে দাঁড়িয়ে আছে। মুখে বলতে না পারলেও হাবভাবে বোঝাতে হবে আসমিন ভুল করছে। আসমিন বের হতে না হতেই কেবিনে প্রবেশ করলো নোলামা। হাত তুলতে তুলতে সামনে তাকাতেই সানভিকে দেখে দাঁত বের করে বলল, আরে কঙ্কাল দাদু যে, কি খবর আপনার? সব ঠিকঠাক? সানভি বিরক্ত চোখে তাকালো নোলামার দিকে। মেয়েটা বাচাল, সকাল সকাল গাজালানি কথা বলে। সানভি নিজের একটাকে চেপে হাসি হাসি মুখ করে বলল, আরে সাবানা যে, তোমার সেলাই মেশিনের কাজ ঠিকঠাক হচ্ছে তো? এভাবে সারা রাত জেগে কাজ করো না। দেখলে তো অকালে চোখ দুটো হারালে। এখন আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে তুমি কঙ্কাল দেখছো। দুঃখ দুঃখ। সকাল 10টায় চোখে ডাক্তার বসবে 3 তলায়, দেখে আসবে। সানভির কথা শুনে রুনাবার গা পিঠ সব জ্বলে গেল। একটু ঘুমানোর আশায় আসলেও সেসব ছেড়ে সানভির দিকে তেড়ে গিয়ে শাসনের ভঙ্গিতে বলল, একদম বাজে বকবে না দাদু। ঠিক সময় বিয়ে করলে 4 বাচ্চার বাপ হয়ে যেতেন। আবার বড় বড় কথা। হ্যান্ডসাম না ছাই, আপনাকে একটা আস্ত মিষ্টি কুমড়ার মতো লাগে। আমার চোখ ঠিকই আছে, আপনার যন্ত্রপাতি ঠিক নেই। বিয়ে করে প্রমাণ করুন আপনি হ্যান্ডসাম ছেলে। লুনাবার কথা বন্ধ হয়ে গেল। চোখ বড় বড় করে সামনে দেওয়ালের দিকে তাকিয়ে আছে সে। সানভি এক হাত তার কোমরে, আরেক হাত তার চুলের ভাঁজে। মিনিট দুয়ের পর লুবানার ঠোঁট ছেড়ে হাতের বাঁধন শক্ত করে ধরল সানভি। চুলের টান পড়তেই চোখ বন্ধ করে ফেলল লুনাবা। সানভি তার কানের কাছে ফিসফিস করে বলল, আমার 4টে বাচ্চাকে পৃথিবীতে আসতে লেট করানোর শাস্তি এটা। কাজটা তুমি ভালো করো নিসাবানা। বাই দ্য ওয়ে, ইয়াম্মি। লুবানাকে ছেড়ে মুচকি এসে বেরিয়ে গেল সানভি। লুবানা এখনও একইভাবে দাঁড়িয়ে আছে। আসমিন ওয়াশরুম থেকে বেরিয়ে লুনামাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। লুনামাকে কিছু না বলেই রুম থেকে বেরিয়ে গেল সে। কেবিন থেকে বেরিয়ে সানভির মুখোমুখি হলো আসমিন। সানভি করিডোরে দাঁড়িয়ে আছে। আসমিন তার দিকে তাকিয়ে পকেট থেকে টিস্যু বের করে এগিয়ে দিল সানভির দিকে। সানভির টিস্যু হাতে নিয়ে বোকার মতো তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন ইশারায় ঠোঁট দেখাতেই সানভি তাড়াহুড়ো করে মুছে ফেলল। এই মেয়েগুলো রাতের বেলাও যে কেন লিপস্টিক লাগিয়ে ঘুমায়, আজব। আসমিন কেবিনে ঢুকে ধীর পায়ে এগিয়ে গেল নূরের দিকে। নূর পাখিকে বুকে জড়িয়ে ঘুমিয়ে আছে। সুখ দোলনায় ঘুমিয়ে আছে। এতক্ষণ হয়তো লুবানার কাছে ছিল সে। পাখির চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারদিকে তাকাচ্ছে। একটু পরপর নিচের পা টেনে নিয়ে মুখে দেওয়ার চেষ্টা করছে। নূর ঘুমের ঘোরে তা বারবার সরিয়ে দিচ্ছে। এত মেয়ে খুব বিরক্ত করে। নাক মুখ কুচকে ফেলে, আবার পা মুখে দেওয়ার প্রতিশ্রুতিও নিয়েছে যেন। আসমিন হাসল, যাকে বলে প্রাণবন্ধ হাসি। এটাই তো সুখ। কলিজায় প্রশান্তির হাওয়া লাগে সুখ। শেষবারের মতো মেয়ের পা সরিয়ে দিতেই মেয়ে খেপে গেল। ঠোঁট ফুলিয়ে কেঁদে নূরের ঘুমন্ত মুখেই কয়েকবার লাথি দিয়ে দিল। আশ্বিন শব্দ করে হেসে ফেলল। দ্রুত পায়ে এসে পাখিকে নিজের করে তুলে নিল। পাখিও বাবাকে পেয়ে আহ্লাদী হয়ে উঠল। এতক্ষণ ফুঁপিয়ে কাঁদলো, এবার চিৎকার করে কাঁদতে শুরু করলো। নূর ক্লান্ত ভঙ্গিতে উঠে বসলো। আশ্বিনকে দেখে অভিযোগের স্বরে বলল, দেখেছেন কি বিচ্ছু, একেবারে আপনার মতো হয়েছে। আসমিন মেয়েকে থামাতে ব্যস্ত। মেয়ের সারা মুখে আদর করে মুচকি এসে বলল, ডিএনএ টেস্ট ছাড়া এটাই তো প্রমাণ। আমার মেয়ে আমার মতো হবে না তো কার মতো হবে? ওর মনে হয় খিদে পেয়েছে নূর, মেয়েকে আগে খাইয়ে নাও। পাখিকে নূরের কোলে দিয়ে ওদের পাশে ধপ করে শুয়ে পড়ল আসমিন। আসমিনের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল নূর। সারা রাত কোথায় ছিলেন? কাঁদছিল বউ।
সে কি বেঁচে আছে? হুম। তার কি বেঁচে থাকা উচিত? আসমিন চুপ থাকলো। নূর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তাকে একা করে দিন মন্ত্রী সাহেব। সে প্রতিশোধের নেশায় নিজের বিবেক হারিয়েছে। তার কাছে নিজের সন্তান ম্যাটার করে না। সে আমাদের জন্য সেফ নয়। তাকে এতটা একা করে দিন যাতে সে একটু কথা বলার জন্য তরপাতে থাকে। বাকিটা জীবন সে নিঃস্ব হয়ে বেঁচে থাকে। যে পরিবারের মর্ম বোঝে না, তার পরিবারে থাকার অধিকার নেই। আসমিন চুপচাপ নূরের কথা শুনল, কিচ্ছু বলল না। পাখিকে খাইয়ে আসমিনের পাশে শুইয়ে দিল নূর। পাখি আসমিনের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। আসমিনও ভ্রু কুচকে তাকিয়ে আছে মেয়ের দিকে। পাখি তাকিয়ে থাকতে থাকতেই হুট করে আসমিনের মুখে নিজের ছোট্ট হাতে থাবা মেরে দিল। আসমিন না খেয়ে লাফিয়ে উঠল। তার গাল জ্বলে যাচ্ছে। এটুকু মেয়ের থাপ্পড়ে এত ঝাঁজ! আসমিন নূরের দিকে তাকিয়ে ভয়তে গলায় বলল, মেয়ে আমাকে মারলো কেন? আর হাত এত শক্ত কেন? নূর ভাবলেশীনভাবে বলল, বললাম না, মেয়ে আপনার মতো পিচ্ছু। এবার মেয়ের মার খান। আসমিন পাখির হাত ছেড়ে নূরকে জড়িয়ে ধরল। নূরের কাঁধে থুতনি রেখে সিরিয়াস গলায় বলল, একটা কথা বলি, রাগ করবে না? কথাটা কিন্তু সিরিয়াস। নূর কিছু বলল না। আসমিন নূরকে আরেকটু শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, আজ আমরা বাসায় চলে যাব। ডক্টর রিলিজ দিয়ে দিয়েছে তোমাকে। শোনো বউ, আমার ইদানিং একটু বেশি প্রেম প্রেম পায়। অনেক দিনের ঝামেলায় প্রেম, বুঝলে? কিন্তু বউ অসুস্থ, তার উপর আমার দুটো মেয়ে। মাশাল্লাহ, বাপের জেনারেশন এরা বাড়িতে দেবে না। এখন বউ হিসেবে তোমার উচিত আমাকে সাপোর্ট করা, সময় বের করে আমার সাথে চিপায় চাপায় প্রেম করা, মেয়ে দুটোকে ঘুম পাড়িয়ে আমাকে টেক্সট করা। আমি তো ব্যস্ত থাকি বলো, সবসময় ঘাপটি মেরে সুযোগের অপেক্ষায় বসে থাকতে পারি না। তুমি টেক্সট করলে বিষয়টা আমার জন্য সহজ হতো, বুঝছো তো? নূর হতাশার শ্বাস ফেলল। কাঁচি দিয়ে আসমিনের বারবার প্রেমের আগাছা কেটে পরিষ্কার করার ইচ্ছে হলো তার। সেই অসহ্য লোকটা কেনই তার ভালোবাসতে হলো? একটু ভালোভাবে খুঁজলে হয়তো একটা ভালো মানুষ সে পেয়েই যেত, যারা তো ঘন ঘন প্রেম পায় না। এখন এই বিরক্তিকর লোকটার সাথে তো সারা জীবন কাটাতেই হবে। নূর আবারও হতাশ হলো। এদিকে আসমিনের কয়েক দফা চুমু খাওয়া শেষ। নূর বিরক্ত গলায় বলল, আরে ব্রাশ তো করতে দিন। কোনো দরকার নেই, আমি করেছি। তুমি ছোট মানুষ, ব্রাশ করে কি করবে? আসো, বড়ের চুমু খাও। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ পড়ছিলাম ইট পাটকেল, লিখেছেন সানজিদা বিনতে সফি। পর্ব 45।